নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি। আমি স্বাতী আছি আপনাদের সঙ্গে। আজ 19 আগস্ট মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। খানাকুলে রাজনৈতিক দাঙ্গা, তৃণমূল বিজেপি সংঘর্ষে ইট পাটকেল, ভাঙচুরে অগ্নিগর্ভ এলাকা, আহত পুলিশ কর্মী। নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পার্থর, 3 বছর পর শর্ত সাপেক্ষে মুক্তির রায় সুপ্রিম কোর্টের। কবে তৃণমূলে যোগ দিচ্ছেন? রোহিঙ্গা তাড়াতে জেসিবি হুঁশিয়ারি, তৃণমূলকে বিছুটে দিয়ে শাস্তি দেওয়ার উস্কানি সন্দেশখালীর বিজেপি নেতার। তৃণমূল বলছে বিস্ফোরক, রাহুলের ভোট চুরি অভিযোগে তুঙ্গে ঝড়, প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের প্রস্তাবে ভাবনা ইন্ডিয়া জোটের। ভোটের আগে মমতার বড় দাও, পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প, মাসে 5,000 টাকার ভাতা ঘোষণা, মানবিক মুখ্যমন্ত্রী। গণতন্ত্র বিরোধী, বাংলা বিরোধী দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বাংলায় ঝড়, ইতিহাস বিকৃতির অভিযোগে এফআইআর, মুখ খুললেন শাশ্বত ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডারে মহা বিস্ফোরণ, এবার 3,000 টাকা করে পাবেন মহিলারা। ভোটের আগে বড় দাও মারল মমতা সরকার। উপরাষ্ট্রপতি পদে এনডিএর চমক, দক্ষিণের প্রবীণ নেতা রাধাকৃষ্ণন বিজেপির নতুন বাজি। চোর চোর স্লোগানে কাঁপল পাড়া সমাধান শিবির, দুর্নীতির অভিযোগে কাউন্সিলর বহিষ্কৃত, উত্তপ্ত রাজপুর সোনার। ভোটাধিকার সুরক্ষায় কড়া বার্তা, বিহারে 20 লক্ষ মৃত ভোটার চিহ্নিত, সংশোধনে কঠোর অবস্থান কমিশনের। হুগলির খানাকুলে রবিবার বিকেলে পরিণত হলো রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। বাইক মিছিল নিয়ে এগোচ্ছিল তৃণমূল। অভিযোগ, হঠাৎই বিজেপির দলীয় কার্যালয় থেকে তাদের লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৃণমূলের অভিযোগ, পরিকল্পনা করে মিছিলে হামলা চালায় বিজেপি। শুধু ইট পাটকেল ছোড়াই নয়, তৃণমূল কর্মীদের বাইকও ভাঙচুর করা হয়। অন্যদিকে বিজেপির দাবি সম্পূর্ণ আলাদা, তাদের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে তৃণমূলের লোকজন, আর তার দায় চাপাচ্ছে বিজেপির ঘাড়ে। অভিযোগ পাল্টা অভিযোগে ক্রমশ অগ্নিগর্ভ হতে থাকে পরিস্থিতি। ঘটনার প্রতিবাদে খানাকুলের রাজহাটিতে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে বিজেপি। ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধে কার্যত অচল হয়ে যায় যান চলাচল। পাল্টা চাপ বাড়াতে বলপাই এলাকায় অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল। রাজনৈতিক প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে সমগ্র এলাকা। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, টহল চালানো হচ্ছে, রাফ নামানো হয়েছে। প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। কিন্তু রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সাধারণ মানুষ দিশেহারা, বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। খানাকুলের সংঘর্ষ স্পষ্ট করে দিল, ভোটের আগে এলাকা দখলই প্রধান লক্ষ্য, আর সেই লড়াইয়ে মানুষ কেবল পিষে মরছে। নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে বড় স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিং এর বেঞ্চ তাকে জামিন মঞ্জুর করেছে। একই মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহাও জামিন পেয়েছেন। উল্লেখ্য, ইডির করা মামলায় চলতি বছরের জানুয়ারিতেই জামিন পেয়েছিলেন পার্থ। এবার সিবিআই এর মামলাতেও মুক্তির রায় মিলল। তবে তিনি এখনই জেল থেকে বেরোতে পারবেন না, কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতির আরো কয়েকটি মামলায় এখনো তিনি অভিযুক্ত। আদালত বেশ কয়েকটি শর্তও বেঁধে দিয়েছে। তদন্তকারী সংস্থার ডাকে হাজিরা দিতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে যাওয়া যাবে না। সোমবার শুনানিতে সিবিআই দাবি করে, তদন্তে রাজ্য সরকারের অনুমতি এখনো মেলেনি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 4 সপ্তাহের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে এবং 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণও সম্পন্ন করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্ত নিম্নপদস্থ কর্মী ও আধিকারিকদের অনেকেই ইতিমধ্যে জামিন পেয়েছেন। একজন ব্যক্তিকে বছরের পর বছর আটক রাখা যায় না। একই যুক্তিতে ইডি মামলায় জামিন মিলেছিল পার্থর। 2022 সালের 22শে জুলাই নাকতলার বাড়ি থেকে ইডি গ্রেফতার করে তাকে। পরে 2024 সালের 1 অক্টোবর সিবিআই শোন অ্যারেস্ট করে। প্রায় 3 বছরেরও বেশি সময় পর শর্ত সাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সন্দেশখালী ফের রাজনৈতিক আগুনে। রবিবার বসিরহাটের সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেড়মজুরে বিজেপির সভামঞ্চে দাঁড়িয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে বসলেন দলের মুখপাত্র কাশেম আলী। রোহিঙ্গা তাড়ানো নিয়ে তার হুঁশিয়ারি, এসআইআর হলে রোহিঙ্গাদের ধরে জেসিবি দিয়ে ওপারে ফেলে দেব। এখানেই থামেননি কাশেম। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে আরো উস্কানিমূলক মন্তব্য ছুড়ে দিয়ে বলেন, যারা অত্যাচার করেছে তাদের ধরে গাছে বেঁধে দিন, তারপর গায়ে বিছুটি পাতা ঘষে দিন। সভায় বক্তব্য রাখতে গিয়ে কাশেম আক্রমণ করেন তৃণমূলকেও। তার দাবি, তৃণমূল এখন বাজারে ছোট 1 টাকার কয়েনের মতো। যেমন বাজারে নেয় না, তেমনি মানুষও তৃণমূল কর্মীদের নেয় না। বিতর্কিত মন্তব্যের পরও নিজের অবস্থান থেকে সরে আসেননি বিজেপি নেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের বলেন, ভারত কোনো ধর্মশালা নয়। রোহিঙ্গারা এখানে ঢুকে অসামাজিক কাজ করছে, মুসলিমদের বদনাম করছে, তাই তাদের ওপারে পাঠাতেই হবে। ইউনূস ওদের রাখুক। কাশেম আলীর মন্তব্যে তীব্র পাল্টা দেন সন্দেশখালীর তৃণমূল নেতা আব্দুল ওয়াহিদ আলী। তার কটাক্ষ, কাশেম আগে আমাদের দলে ছিল, এখন বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে, বাস্তবে দলে ওর কোনো গুরুত্ব নেই। বিজেপি ভেবেছে
এসব উস্কানি দিয়ে সন্দেশখালীতে ক্ষমতায় আসবে সেটা দিবাস্বপ্ন। বিধানসভা নির্বাচন ঘিরে সন্দেশখালীতে উস্কানি, পাল্টা উস্কানির রাজনীতিতে জেরবার সাধারণ মানুষ। ভারতীয় রাজনীতিতে বেজে উঠল নতুন বিস্ফোরণ। রাহুল গান্ধীর ভোট কারচুপির অভিযোগকে ঘিরে এবার সরাসরি নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পদক্ষেপের পথে হাঁটতে চাইছে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, বিরোধী শিবির সাংসদের বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের প্রস্তাব আনার বিষয়ে আলোচনা করেছে। সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের প্রক্রিয়া সুপ্রিম কোর্টের বিচারকের মতোই কঠিন। এজন্য সংসদের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন এবং অভিযোগ হতে হবে প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার ভিত্তিতে। তাই বিরোধী শিবিরের পদক্ষেপ কার্যকর হবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। বিতর্কের সূচনা রাহুল গান্ধীর অভিযোগে। তিনি দাবি করেন, কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে 2023 সালের নির্বাচনে প্রায় 1 লক্ষ ভুয়ো ভোটার এবং 5 ধরনের কারচুপির মাধ্যমে ভোট চুরি হয়েছে। এর জেরে নির্বাচন কমিশনের সঙ্গে তীব্র সংঘাত শুরু হয়। গত রবিবার সাংবাদিক সম্মেলনে জ্ঞানেশ কুমার সাফ জানিয়েছিলেন, কমিশনকে রাজনৈতিক প্ল্যাটফর্ম বানানো চলবে না। সব দলের জন্য কমিশন সমান, কোনো পক্ষপাত নেই। এরপর কংগ্রেস নেতাকে লক্ষ্য করে তাঁর হুঁশিয়ারি, প্রমাণ দিন নয়তো ক্ষমা চান। তিনি স্পষ্ট করে দেন, 7 দিনের মধ্যে হলফনামা জমা না পড়লে অভিযোগগুলি ভিত্তিহীন হিসেবে গণ্য হবে। ফলে এখন বিরোধী জোট বনাম নির্বাচন কমিশনের লড়াই সংসদেও তুঙ্গে উঠতে চলেছে। বাংলায় বিধানসভা ভোটের আর মাত্র 8 মাস বাকি। ঠিক এমন সময় সোমবার বিকেলে বড় রাজনৈতিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তিনি জানালেন, ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে নতুন প্রকল্প আনছে রাজ্য সরকার, নাম শ্রমশ্রী। মমতার দাবি, ভিন রাজ্যে বাংলার শ্রমিকরা ন্যায্য মজুরি ও মর্যাদা পাচ্ছেন না, বারবার চরম অবমাননার শিকার হচ্ছেন। তাদের স্বার্থেই চালু হচ্ছে এই প্রকল্প। শ্রমশ্রীর আওতায় যারা রাজ্যে ফিরবেন তারা প্রথম 1 বছর প্রতি মাসে 5,000 টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন। সঙ্গে থাকছে স্বাস্থ্যসাথী কার্ড, আবাস যোজনায় বাড়ির অনুদান এবং সন্তানদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা। এছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেও তাদের অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিকভাবে 22,40,000 শ্রমিক যাদের নাম ইতিমধ্যেই সরকারি পোর্টালে নথিভুক্ত, তারা এই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্প সরাসরি মুখ্য সচিবের নজরদারিতে রূপায়িত হবে। তার কথায়, শ্রমিকরাই বাংলার গর্ব, তাদের মর্যাদা রক্ষায় সরকার সব রকম ব্যবস্থা নেবে। তবে বিরোধীরা এই ঘোষণা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে। বিজেপি মুখপাত্র সজল ঘোষ কটাক্ষ করে বলেন, এও এক নতুন স্ক্যাম হতে চলেছে। কাজ তৈরি করতে না পেরে এখন ক্ষয়দাতি চালাচ্ছে সরকার। প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, এটা স্থায়ী সমাধান নয়, ভোট কেনার ফাঁদ। বিধানসভা ভোটের আগে এই প্রকল্পকে ঘিরে রাজ্য রাজনীতিতে চড়তে শুরু করেছে পারদ। বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি দ্য বেঙ্গল ফাইলস মুক্তির আগেই জোরালো প্রবল বিতর্কে। স্বাধীনতা পূর্ব বাংলার বিভীষিকা গ্রেট ক্যালকাটা কিলিং এর চরিত্র গোপাল মুখোপাধ্যায়ের পরিচয় বিকৃত করে দেখানোর অভিযোগে গোপাল বাবুর নাতি শান্তনু মুখোপাধ্যায় পরিচালকের বিরুদ্ধে এফআইআর করেছেন। ইতিমধ্যেই ছবির বিরুদ্ধে একাধিক এফআইআর জমা পড়েছে। এমন পরিস্থিতিতে মুখ খুললেন অভিনেতা শাশ্বত ভট্টাচার্য। তার স্পষ্ট বক্তব্য, আমি ইতিহাসবিদ নই, অভিনেতা। চরিত্র ভালো লেগেছিল তাই করেছি। ইতিহাস বিকৃত হয়েছে কিনা সেটা বিচার করবেন আদালত, শুধু আওয়াজ তুলে লাভ নেই। শাশ্বতর দাবি, শুটিং চলাকালীন ছবির নাম ছিল দ্য দিল্লি ফাইলস, পরে তা পাল্টে হয় দ্য বেঙ্গল ফাইলস। কেন এই পরিবর্তন তা তিনি জানেন না। অভিনেতার সংযোজন, আমার দৃশ্যগুলো অসাধারণ হয়েছে, দর্শক ভয় পাবেন। বাংলায় মুক্তি না পেলে ওটিটিতে তো পৌঁছবেই। বিতর্ক আরো ঘনীভূত হয়েছে টিজার ও ট্রেলার লঞ্চকে ঘিরে। টিজারে বাংলা দ্বিতীয় কাশ্মীর সংলাপ এবং দাউ দাউ করে জ্বলতে থাকা মা দুর্গার প্রতিমার দৃশ্য ক্ষোভ বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতার একটি সিনেমা হলে ট্রেলার লঞ্চ বাতিল হওয়ার পর 5 তারা হোটেলেও অনুষ্ঠান ঘিরে তৈরি হয় বিতর্ক। পরিচালক অগ্নিহোত্রী অভিযোগ করছেন, রাজনৈতিক চাপে তার ছবির কণ্ঠরোধ করা হচ্ছে। কেউ বলছেন ছবিটি প্রোপাগান্ডার হাতিয়ার, আবার কেউ মনে করছেন এটি এক ভুলতে বসা ইতিহাসকে সামনে আনার প্রচেষ্টা। তবে বাংলায় দ্য বেঙ্গল ফাইলস আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা সর্বোচ্চ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের তুফান তুলতে চলেছে তৃণমূল কংগ্রেসের ভোট বিজয়ী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। সূত্রের খবর, এবার আর 1000 বা 1200 নয়, রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে সরাসরি 3000 টাকা। প্রকল্প শুরুর সময় জেনারেল কাস্টের মহিলারা মাসে পেতেন 500 টাকা, আর তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পেতেন 1000 টাকা। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অঙ্ক দ্বিগুণ করে দেন। জেনারেল ক্যাটাগরির মহিলারা পেতে থাকেন 1000 টাকা, আর তপশিলি শ্রেণীর মহিলারা পান 1200 টাকা। এবার তারও বহুগুণ বেশি অর্থ পৌঁছে যাবে মহিলাদের হাতে। সরকারি কর্মচারী মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন না। তবে 25 থেকে 60 বছর বয়সী সাধারণ মহিলারা, যাদের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম, তারাই আবেদন করতে পারবেন। শর্ত একটাই, জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। সেপ্টেম্বর থেকেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে মাসে 3000 টাকা। রাজনৈতিক মহল বলছে, লোকসভা ভোটের আগে এই ঘোষণা কার্যত গেম চেঞ্জার। রাজ্যের প্রতিটি জনকল্যাণমূলক প্রকল্পকে ছাপিয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার। নারীদের আর্থিক স্বনির্ভরতা ও ভোট বাক্সের সাফল্যের ডাবল এজেন্ডা নিয়েই এবার বাজি ধরেছেন মমতা। বিরোধীরা বলছে এটি নিছক ভোটের আগের ললিপপ। তবে সাধারণ মহিলারা বলছেন এবার সংসার চালানো সহজ হবে। আপনি চাইলে আমি এটা আরো
উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির চমকপ্রদ পদক্ষেপ। জগদীপ ধনখড়ের উত্তরসূরি হিসেবে এনডিএ ঘোষণা করল দক্ষিণ ভারতের প্রবীণ নেতা চন্দ্রপুরম পন্নুস্বামী রাধাকৃষ্ণনের নাম। সোমবার নয়, তার আগেই রবিবার সন্ধ্যায় বিজেপির সভাপতি জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে জানালেন এই সিদ্ধান্ত স্পষ্ট। দক্ষিণে জমি শক্ত করতে বিজেপি এবার বাজি খেল রাধাকৃষ্ণনের উপরেই। বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল রাধাকৃষ্ণন অতীতে সামলেছেন ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও পুদুচেরির দায়িত্ব। দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনে দক্ষিণে আরএসএস এবং ভারতীয় জনসংঘের নেতৃত্ব থেকে উঠে এসেছেন তিনি। 1957 সালে জন্ম নেওয়া এই নেতা 70-এর দশক থেকে সক্রিয় রাজনীতিতে। বিজেপির রাজনীতিতে তার সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘ অভিজ্ঞতা এবার সরাসরি কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। ঘোষণার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন, রাধাকৃষ্ণনের সুদীর্ঘ অভিজ্ঞতা জাতিকে সমৃদ্ধ করবে। নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে তিনি কাজ চালিয়ে যাবেন। দক্ষিণের ভোট ব্যাংকে এখনো পর্যন্ত প্রত্যাশিত সাফল্য পায়নি বিজেপি, তাই দক্ষিণী মুখকে সামনে রেখে এই কৌশলী পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এখানেই শেষ নয়, কানাঘুষো শোনা যাচ্ছে ডিএমকেও পাল্টা বাজি খেলতে পারে তামিলনাড়ুরই এক নেতাকে প্রার্থী করে। সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে লড়াই হয়ে উঠবে সরাসরি উত্তর দক্ষিণের প্রতীকী যুদ্ধ। এখন দেখার কে বসেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক আসনে। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যোগ দিতে এসে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। সোমবার রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কনক বসু স্কুলে আয়োজিত সরকারি ক্যাম্প মুহূর্তে পরিণত হলো বিক্ষোভ মঞ্চে। অভিযোগের তীর সরাসরি স্থানীয় কাউন্সিলর সোনালী রায়ের দিকে। তাকে দেখেই একাংশ বাসিন্দা চিৎকার করে ওঠেন, চোর চোর। তারপরই তারা ক্যাম্প থেকে বেরিয়ে আসেন। বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতিতে জড়িত কাউন্সিলর উপস্থিত থাকলে এই শিবিরে বসা সম্ভব নয়। শাসক দলের প্রতিনিধিকে প্রকাশ্যে বহিষ্কার করে তারা সাফ জানান, দুর্নীতিবাজদের সঙ্গে এক মঞ্চে থাকা যাবে না। এলাকা জুড়ে এই ঘটনাই এখন চর্চার কেন্দ্রে। অভিযোগ অস্বীকার করেছেন সোনালী রায়। তার বক্তব্য, এটি সরকারি ক্যাম্প, মানুষের সমস্যা সমাধানের জায়গা। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ দপ্তরে জানানো হোক, কিন্তু এই ক্যাম্প বয়কট করলে সাধারণ মানুষেরই ক্ষতি হবে। তবে স্থানীয়দের একাংশের মতে বহুদিন ধরে উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে অসন্তোষ বাড়ছিল, সেই ক্ষোভই বিস্ফোরিত হলো এদিন। অন্যদিকে অনেকেই মনে করছেন রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রতিবাদকে উস্কে দেওয়া হয়েছে। 114, 115, 116 নম্বর বুথের বাসিন্দাদের জন্য নির্ধারিত এই শিবির ঘিরে এখন উত্তাল এলাকা। প্রশ্ন উঠছে, বাসিন্দাদের অভিযোগকে কতটা গুরুত্ব দেবে প্রশাসন? দুর্নীতির অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ হবে নাকি বিক্ষোভ চাপা পড়বে রাজনৈতিক রঙে? সেদিকেই তাকিয়ে সকলে। বিহারে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। আগামী 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে সংশোধন প্রক্রিয়া। কমিশনের দাবি, ভোটাধিকার সুরক্ষিত রাখতেই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হচ্ছে। ভুল ত্রুটি থাকলে নাগরিকদের দ্রুত জানাতে হবে, আবেদন জমা দিতে হবে নির্দিষ্ট ফর্মে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানালেন, দেশের নাগরিক মাত্রই ভোটাধিকার আছে, নাগরিক নন এমন নাম তালিকা থেকে বাদ যাবে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন জ্ঞানেশ কুমার। তার দাবি, বিহারের ভোটার তালিকায় প্রায় 20 লক্ষ মৃত মানুষের নাম এখনো রয়ে গিয়েছে। প্রশ্ন তুলেছেন তিনি, 6 মাসে এত মৃত মানুষ এলেন কোথা থেকে? কমিশনের ব্যাখ্যা, নর্মাল রিভিশনে ঘরে ঘরে ফর্ম দেওয়া হয় না। বহু বছর ধরে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার আবেদন পরিজনেরা জানাননি, ফলে নাম রয়ে গিয়েছে তালিকায়। তিনি আরো বলেন, ভোটার লিস্টে নাম থাকা আর ভোট দেওয়ার মধ্যে পার্থক্য আছে। কিছু ভুল থেকে যায়, সেগুলি সংশোধনের দায়িত্ব শুধু কমিশনের নয়, বুথ লেভেল এজেন্টদেরও। রাজনৈতিক দলগুলির এজেন্টদের বিএলআরওদের সঙ্গে কাজ করতে হবে, অর্থাৎ মৃত বা অবৈধ ভোটার বাদ দেওয়ার পাশাপাশি বৈধ ভোটাধিকার সুরক্ষিত রাখাই এখন কমিশনের মূল লক্ষ্য। নির্বাচনী লড়াইয়ের আগে বিহারের এই 20 লক্ষ মৃত ভোটার ইস্যু যে তীব্র রাজনৈতিক বিতর্ক ছড়াবে তা নিশ্চিত। আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসবো নতুন খবর নিয়ে।